শুনে অবাক হবেন, এই দেশে প্রতি বছর মাত্র 200 জন মানুষের কম এখানে ভ্রমণে আসে। আমি ইস্তাম্বুল বিমানবন্দরে 3 ঘন্টা আগে পৌঁছে এই যাত্রা শুরু করেছিলাম। আমি প্রায় 13.5 ঘন্টা সময় ব্যয় করে সান ফ্রান্সিসকোতে পৌঁছাই। 7 ঘন্টা লে ওভারের পর আমি ফিজি দ্বীপপুঞ্জের নাদিতে আরেকটি 13 ঘন্টার দীর্ঘ ফ্লাইটে উঠি এবং তারপর আবার 7 ঘন্টা লে ওভারের জন্য অপেক্ষা করি। নাদি থেকে নাউরুতে যাওয়ার ফ্লাইটে 75% আসন খালি থাকা সত্ত্বেও সেখানে পৌঁছতে 4 ঘন্টা 30 মিনিট সময় লেগেছে এবং অবশেষে আমরা 48 ঘন্টার অন্তহীন যাত্রা শেষ করলাম। এটি বিশ্বের সবচেয়ে কম পরিদর্শিত দেশ এবং খুব কাছাকাছি দেশগুলো এখান থেকে হাজার হাজার কিলোমিটার দূরে। দ্বীপে পা রাখার পর আমাকে পরবর্তী ফ্লাইটটি ছাড়ার জন্য অপেক্ষা করতে হবে, যা প্রায় 1 সপ্তাহ পরে পাওয়া যাবে। নাউরু বৃহৎ প্রবল প্রাচীর দ্বারা বেষ্টিত, আর এগুলো বড় বড় জাহাজগুলোকে উপভোগ করবে তারা নিজেরাও জানতো না। 1975 সালে ফসফেট আবিষ্কারের পর তারা ধনী পথে যাত্রা শুরু করে এবং তারা সর্বোচ্চ জিডিপি আয়ের দেশে পরিণত হয়। যাই হোক, বর্তমানে এই ধ্বংসপ্রাপ্ত জমিতে কোনো ফল বা সবজির চাষ হয় না। প্রক্রিয়াজাত খাবারই এখানের একমাত্র উপায়। বিশ্বের ওবেসিটি ফেডারেশনের মতে নাউরুতে ওবেসিটি হার সবচেয়ে বেশি। এই দেশের 60% মানুষের অতিরিক্ত ওজন রয়েছে। এছাড়াও বিশ্বের স্বাস্থ্য সংস্থার তথ্য মতে নাউরুতে সিগারেট সেবনের হারও বিশ্বের সর্বোচ্চ পরিমাণে। বিদেশি গণমাধ্যমকে দেশ থেকে দূরে রাখার ক্ষেত্রে সরকারের প্রচেষ্টা খুব সুস্পষ্ট। অটাকা দাবি করা হয়। এর মূল কারণ তাদেরকে নিরুৎসাহিত করা। এখানে প্রবেশের পরেই পুলিশ আমার কাছ থেকে ড্রোনটি তুলে নেয়। আপনি দ্বীপের আকাশ থেকে তোলা ছবিতে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করতে পারেন। তারা আকাশ থেকে নাউরুকে ভিডিও করতে নিরুৎসাহিত করে থাকেন। এখানে ফিল্ম করা সহজ হবে না। নাউরুকে যে কারণে গোপন করার চেষ্টা করা হয়েছে সেই সত্য উদ্ঘাটন করা সহজ হবে না। আমি এখন ইয়ারেন অঞ্চলে রয়েছি। রানওয়ে এলাকা এবং ড্রাইভওয়ে এলাকা পাশাপাশি অবস্থিত হয়। এখানে প্রায় বিমানের জন্য গাড়িগুলোকে আটকে দেওয়া হয়। বিমান অবতরণ এবং উড্ডয়নের সময় পথচারীদেরকে সতর্ক করা হয়। এর কারণ এই দেশটি এতটাই ছোট যে স্ট্রিপ আকারের বিমানবন্দরটি দ্বীপের সমগ্র দক্ষিণ এবং পশ্চিম আসলেই অনেক কম। আপনি আপনার অবসর সময় এখানে কি করেন? ভলিবল। অবসর সময় আপনি এই দ্বীপে কি করেন? Anything we want to do. যেমন Fishing, sleeping, eating. কোন খাবার বেশি খান? Chinese food. 1, 2, 3. Woohoo! Get out of here, boy. যদিও মানুষ এখানে খুব বেশি একটা ভ্রমণ করে না, তবে নাউরু শতাব্দী জুড়ে অধিবাসী পাখিদের জন্য বেশ জনপ্রিয় একটি স্থান। যদিও দ্বীপটিতে সীমিত সম্পদ রয়েছে বলে মনে করা হয়, তবে এর মাটিতে পাখি ধরনের কাঁচামাল এবং প্রথম বিশ্বযুদ্ধের সময় অস্ট্রেলিয়ান নাউরু দ্রুত দখল করে এবং এটিকে বিদেশি খনিজ ক্ষেত্রে পরিণত করে। নিষ্কাশিত ফসফেট বছরের পর বছর বিশ্বে অত্যন্ত কম দামে বিক্রি করা হতো। Some old people say that this cell here, Japanese used to pile people in and then close it up, put some gasoline from the rooftop and then burn them in there. Those who don't want to work for them. এই রেলপথ যা সময়ের ব্যবধানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। 1907 সালে দ্বীপের অভ্যন্তর থেকে পশ্চিম উপকূলে বন্দরে ফসফেট খনি বহন করার জন্য নির্মিত হয়েছিল। 1968 সালে নাউরু স্বাধীনতা লাভের সময় এই উপকূল থেকে 35 মিলিয়ন মেট্রিক টন ফসফেট চলে গিয়েছে। এটা বিশ্বাস করা কঠিন, কিন্তু গত শতাব্দীতে বিশ্বজুড়ে অনেক মানুষের টেবিলে যে ফলমূল এবং সবজি ছিল তাই ক্ষুদ্র দ্বীপের মাটি থেকে উত্তোলিত ফসফেট দিয়ে চাষ করা হয়েছিল। স্বাধীনতা লাভের পর নাউরু উল্লেখযোগ্য সম্পদ অর্জন করে এবং এখানকার অনেক বাসিন্দারা যাদের জমিতে ফসফেট পাওয়া যায় তারা চাকরি ছেড়ে দেয় এবং কোটিপতি হওয়ার দিন গুনতে শুরু করে। চীন এবং অন্যান্য প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ থেকে কঠিন পরিস্থিতিতে ফসফেট উত্তোলনের কাজের জন্য এখানে আনা হয়। 1975 সালে নাউরুর মাথাপিছু আয় ছিল $1,76,000 মার্কিন ডলার, যখন কিনা বিশ্বের শীর্ষ অর্থনীতি যুক্তরাষ্ট্রের মাথাপিছু আয় ছিল $44,000 মার্কিন ডলার। বর্তমান মুদ্রাস্ফীতি গাড়িতে ফিট হচ্ছেন না, পরে নাকি তিনি এটি ফেলে দিয়েছিলেন। এটা কি সত্যি? Yes, that's true. Even some of the cars are bought for just decorations. এখানের বাসিন্দারা যখন হঠাৎ ধনী হয়ে উঠল তখন ভোগবাদী জীবনযাপনের একটি ধুম পড়ে যায় তাদের মধ্যে এবং এই ছোট দ্বীপটি নতুন নতুন সব গাড়ির মডেল দিয়ে ভরে যায়। রাস্তার পাশে আমরা অতীতের পরিত্যক্ত বিলাসবহুল গাড়ির একটি সংগ্রহের সন্ধান পাই। এই দামি দামি গাড়িগুলো একসময় এই দ্বীপবাসীরা এই রাস্তায় চালাতো। এটি হচ্ছে গাড়ির কবরস্থানের মতো। গাড়ির উপরে পড়া মডিসার স্তর ইঙ্গিত দেয় যে সুসময় চিরস্থায়ী হয় না। আমি এখানে আসার পরপরই স্থানীয়রা এখানে থাকা পিটবুল কুকুরের বিষয়ে সতর্ক করে দিচ্ছে। এক সময় এই যাত্রী খুব জনপ্রিয় ছিল। দ্বীপবাসীরা কুকুরগুলো কেনা শুরু করে এবং এক সময় এগুলোকে রাস্তায় ছেড়ে দেয়। আরো অনেক প্রাণী যেগুলো মূলত নাউরুতে ছিল না তাদেরকেও এখানে এক সময় আনা হতো। বিড়াল, মুরগি এবং শুয়োরের মতো প্রাণী, এদের সাথে মূলত এই দ্বীপবাসীরা খুব সম্প্রতি সময়ে পরিচিত হতে পেরেছে। খনিতে কাজ করা লোকেরা যখন এই গাছগুলোকে কেটে ফেলে এবং উর্বর মাটি খনন করে তখন সকল জীবন্ত প্রাণী ক্ষতিগ্রস্ত হয় এবং এখানকার বাসিন্দারা ভয়াবহ সমস্যার সম্মুখীন হচ্ছে। নাউরুর ভূখণ্ড গর্ত দ্বারা বেষ্টিত। কিছু 49 ফুট গভীর চুনাপাথরের পর্বত
পর্বত দ্বীপের কেন্দ্র থেকে উপকূলবর্তী এলাকায় বিস্তৃত। উচ্চমাত্রার অম্লতাযুক্ত এই জমিতে কোনো কৃষিজাত পণ্য চাষ করা যায় না। এখানকার বাসিন্দারা নিজেদের জীবন ধারণ চালিয়ে যেতে অস্ট্রেলিয়া থেকে আমদানি করা প্রকৃতিজাত খাবারের উপর সবসময় নির্ভর করে থাকে। নাউরু জনগণের গড় আয়ু 64 বছর। নিম্নমানের খাবারের কারণে বছরের পর বছর এই দেশটি ওবিসিটিতে শিরোপা ধরে রাখছে। এই দেশটি যখন 150 বছর আগে পশ্চিমাদের দ্বারা আবিষ্কৃত হয়নি, তখন তারা স্বনির্ভর ছিল, কিন্তু এখন সব আমদানি করতে হয়। এখানে 97% পুরুষ এবং 94% নারীর শরীরের ওজন অতিরিক্ত। এখানে স্থূলতার সমস্যা মহামারীতে পরিণত হয়েছে। এটি বাজারজাত করে এই অংশটি, যা 75% চর্বি দ্বারা গঠিত, এটি মোটেও পুষ্টিকর নয়। এখানে ফসফেট খননের আরেকটি অসুবিধা হচ্ছে বাসস্থানের অভাব। এই ধ্বংসযজ্ঞ নাউরির 80% মানুষকে বসবাসের অযোগ্য করে তুলেছে। আনুমানিক 14,000 বাসিন্দা মাত্র 4 বর্গ কিলোমিটার বা 1.5 বর্গ মাইল উপকূলীয় এলাকায় সীমাবদ্ধ হয়ে পড়েছে। এই জায়গাটিকে বলা হয় বুয়াডা লাগুন। এখানে উদ্ভিদ রয়েছে এবং এটি অতীতের কথা মনে করিয়ে দেয়। নাউরু একসময় এই উদ্ভিদে ভরা ছিল, কিন্তু এখন এসব অদৃশ্য হয়ে গিয়েছে। এখানে আপনি এখনো কলা, পান্ডানাস এবং আনারস গাছ দেখতে পাবেন। মূর্তির মতো দাঁড়িয়ে আছে নাউরুর উপকূলবর্তী প্রবাল পাথর, যেগুলোর উচ্চতা 5 মিটার থেকে 16 ফুট পর্যন্ত। উপকূল থেকে সমুদ্রের তলদেশে প্রায় 200 মিটার মৃত প্রবাল পাথর দিয়ে আচ্ছাদিত, যা বড় বড় জাহাজগুলোকে উপকূলে আসতে বাধা দেয়। এগুলো সাধারণত মাটির নিচে থাকে এবং সমুদ্রে ভাটা হলে দৃশ্যমান হয়। এগুলোর জন্য এখানে পানিতে শত শত মিটার হেঁটে যাওয়া সম্ভব এবং মাছ শিকার করা সম্ভব। গাছপালা ধ্বংসের কারণে সারা বছর গড় তাপমাত্রা 30 সাহায্য ছাড়া এই গুহার প্রবেশপথ খুঁজে পাওয়া একটি চ্যালেঞ্জিং ব্যাপার, কারণ এই প্রবেশপথটি বেশ সরু। যুদ্ধের সময় নাউরিয়ানরা এই স্থানটি আশ্রয়স্থল এবং পানীয় জল সংগ্রহের জন্য ব্যবহার করত। এটি এখন ক্যান এবং কাঁচের টুকরা দিয়ে ভর্তি। এই পানি আর ব্যবহার করার জন্য উপযোগী নয়। খ্রিস্টান ধর্মের আগে এখানে কোন ধর্ম ছিল? The Burak. It's the god here. There's the altar on top side. If they give it food, it will come into life and then it will bring them what they were asking for. এখনো কি কেউ বুড়োকে বিশ্বাস করে? Some. They believe that this water here and they've witnessed that if you come and take a dip, it will heal your skin or maybe some other diseases. নাউরুর কোনো অফিসিয়াল রাজধানী নেই, তবে ইয়ারেন জেলায় সকল ইনস্টিটিউশন যেমন পার্লামেন্ট হাউস, দূতাবাস দেশের একমাত্র আনুষ্ঠানিক পরিবেশের বিপরীতে এটি দ্বীপের স্বচ্ছন্দ পরিবেশকে প্রতিফলিত করে। কোনো নিরাপত্তা নেই এবং আমাকে ফোন দিয়ে ছবি এবং ভিডিও তুলতে অনুমতি দেওয়া হয়েছে। মাত্র 19 আসনের এই সংসদটি বিশ্বের অন্যতম ছোট সংসদ। এখানকার লোকেরা যদি আমার ভিডিওর উদ্দেশ্য সম্পর্কে জানতো, তাহলে হয়তো তারা আমাকে এখানে প্রবেশ করতে দিত না। 1970-এর দশকে নাউরু সরকার বুঝতে পেরেছিল যে তাদের ফসফেট মজুদ শেষ হয়ে যাচ্ছে। এরপরে তারা বিদেশি সম্পত্তিতে বিনিয়োগ শুরু করে, যার মধ্যে রয়েছে মেলবোর্নের নাউরু হাউস, হাওয়াইয়ের নাউরু টাওয়ার, গুয়ামের প্যাসিফিক স্টার হোটেল, ওয়াশিংটনের প্যাসিফিক হাউস, ভিজিট দ্য গ্র্যান্ড প্যাসিফিক হোটেল এবং এরকম অনেক কিছু। যাই হোক, দুর্নীতি এবং অব্যবস্থাপনা 1990 দশকে সরকারকে প্রতি বছর কোটি কোটি ডলারের ঘাটতিতে ফেলে এবং ফসফেট থেকে উদ্বুদ্ধ সম্পদ খুব শীঘ্রই শেষ হতে শুরু করে। রাষ্ট্রের কল্যাণ ধরে রাখার জন্য দেশটির সরকার ড্রাগ কার্টেল, রাশিয়ার মাফিয়া এবং আল কায়দার মতো সংগঠনের সাথে অর্থ পাচারের কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ে। নাউরু 400-টির বেশি বিদেশি ব্যাংকে লাইসেন্স প্রদান করেছে এবং সেটি এমন একটি অবস্থার অধীনে যেখানে শাখা প্রতিষ্ঠানের প্রয়োজন হয় না। এবং সেই সময়ের মধ্যে শুধু রাশিয়ার মাফিয়া নাউরুর বিভিন্ন ব্যাংকগুলোর মাধ্যমে প্রায় 70 মিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ পাচার করে। এর ক্রেডিট কার্ডও গ্রহণ করা হয় না। অর্থ পাচার রোধ প্রচেষ্টার পর বর্তমানে দেশটিতে অস্ট্রেলিয়ার মাত্র একটি ব্যাংক পরিচালিত হয়। 2000 সালে এসে ফসফেট মজুদ একেবারে শেষ হয়ে যায়। ফসফেট রপ্তানি তার স্বর্ণযুগের তুলনায় মাত্র 1% নেমে আসে। এরপরে দেশটির কেন্দ্রীয় ব্যাংক দেউলিয়া হয়ে যায় এবং বিদেশে এর সম্পত্তিগুলো একের পর এক বিক্রি হয়ে যায়। আমরা টপ সাইডের মধ্যে দিয়ে যাওয়ার সময় আমরা খনি খননকারী যন্ত্রগুলো দেখেছি। দেশটি এখনো ক্ষুদ্র পরিসরে ফসফেট উত্তোলন অব্যাহত রেখেছে। যদি তারা আরেকটি ফসফেটের খনি আবিষ্কার করে, তাহলে কি তাদের সমর্থন করবেন? I'll just say leave the nature alone, because even Nauru now digging to the ground, we're gonna sink. বর্তমানে দেশটির জনসংখ্যার 52% দরিদ্র সীমার নিচে জীবনযাপন করছে এবং তারা গির্জার সহায়তায় বেঁচে থাকার চেষ্টা করছে। দরিদ্র এলাকায় অতিরিক্ত মানসিক চাপ তামাক সেবনের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। 2020 সালের তথ্য অনুযায়ী নাউরু বিশ্বের সবচেয়ে ধূমপায়ী দেশ হিসেবে রেকর্ড করেছে। এই দ্বীপটিতে মোট 5টি সৈকত রয়েছে। এগুলো আংশিকভাবে রাবারের টায়ার এবং আবর্জনা দিয়ে আবৃত করা হয়েছে। 2011 সালে নাউরু অর্থনৈতিক সহায়তার বিনিময়ে অস্ট্রেলিয়া থেকে অবাঞ্ছিত শরণার্থীদের গ্রহণ করতে রাজি হয়। প্রায় 1000 শরণার্থী, যাদের অধিকাংশই আফগান, ইরাকি এবং ইরানি বংশোদ্ভূত, অনির্দিষ্টকালের জন্য আটক রাখা হয়। টপ সাইডে সেখানে 3টি শরণার্থী শিবির স্থাপন করা হয়েছে। মানুষকে বছরের পর বছর ধরে প্লাস্টিকের তাঁবুতে থাকতে বাধ্য করা হয়েছিল, প্রচন্ড সূর্যের তাপের নিচে, এমনকি পরিষ্কার পানি ছাড়াও। অনেকে এই অমানবিক দুর্দশাগ্রস্ত অবস্থা
অবস্থা এবং নির্মম অত্যাচার থেকে বাঁচতে নিজেদের শেষ করতে চেয়েছিল। এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে শিশুরা, যারা শিবিরের সংখ্যা সবচেয়ে বেশি। অস্ট্রেলিয়া এই শিবিরগুলোতে গড়ে প্রতি বছর প্রায় 550 মিলিয়ন মার্কিন ডলার খরচ করেছিল। আমি যদি অন্যভাবে বলি, নাউরু সরকার দ্বীপে আটক প্রতিটি শরণার্থীর জন্য 5 লক্ষ মার্কিন ডলার লাভ করেছে। যখন আমি এই এলাকায় যাওয়ার চেষ্টা করেছিলাম, হঠাৎ করেই ব্যারিকেড আমার পথের সামনে পড়েছিল। তারা টপ সাইডের 3টি ভিন্ন স্থানে শিবিরগুলোতে যাওয়ার সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছিল। তবু আমি বাইরে থেকে শুটিং করার উপায় খুঁজে পেয়েছিলাম। প্রায় 2 দশকের জন্য এই শিবিরগুলো চিকিৎসায় অবহেলা, দুর্ঘটনা এবং অসংখ্য ব্যক্তির জীবন হারানোর মতো দৃশ্য প্রতীয়মান হয়েছে। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়েছে ওই স্থানগুলো এখন সম্পূর্ণভাবে খালি। যাই হোক, স্থানীয়দের এই বিষয়ে নির্দেশ এবং ম্যাঙ্গানিজের মতো ধাতু ধারণকারী এই পাথরগুলো নিকট ভবিষ্যতে শক্তির উৎস হবে। বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন যে এই কার্যক্রমগুলো সামুদ্রিক জীবনকে ঝুঁকিতে ফেলবে, হ্রাস করে দিবে সমুদ্রের কার্বন শোষণের ক্ষমতা এবং দেখা যাবে জলবায়ুর পরিবর্তন। আপনি মাত্রই যে নাউরুর ভিডিওটি উপভোগ করেছেন সেটি এই চ্যানেলের শেষ ভিডিও। এখন থেকে আমার সকল কন্টেন্ট শুধুমাত্র আমার নতুন চ্যানেলে আপলোড করা হবে। আমি এইমাত্র আমার সর্বশেষ ভিডিওটি প্রকাশ করেছি। লা রিনকোনাডা আকাশের সবচেয়ে নিকটবর্তী জনবসতিপূর্ণ স্থান, যেখানে মানুষ মেঘের উপরে বসবাস করে। 5100 মিটারের এই চরম উচ্চতায় বাতাসের ঘনত্ব খুবই হালকা এবং এখানকার স্থানীয়রা স্বাভাবিকের চেয়েও 50% কম অক্সিজেন নিয়ে বসবাস করছে। তাদের দেহ আমাদের চেয়েও 2 গুণ বেশি রক্তকণিকা তৈরি করার জন্য বিবর্তিত হয়েছে। এই অনুর্বর জমিতে